ভাববেন না আজকের দিনটা অন্যান্য দিনের মতো খুবই সাধারণ একটি দিন। আজকের দিনটা একটি দুর্যোগের দিন। ঘূর্ণিঝড় রিমাল প্রচণ্ড তাণ্ডব শুরু করে দিয়েছে সেই ভোরবেলা থেকে। তো ভোরবেলা উঠে দেখি আমার ঘরে কোনো লাইটই জ্বলছিল না, কারণ সারা রাত কারেন্ট ছিল না, আইপিএসও বন্ধ হয়ে গিয়েছিল। তো নামাজ পড়ার পরে দেখলাম চারদিকে এত ঝড়ো হাওয়া আর সেই সাথে ভারী বর্ষণ চলছিল। এই মোমবাতিটা হয়তো আমার সবসময় প্রয়োজন হয় না, তবে এখন আমার অনেক প্রয়োজন, আর সবচেয়ে বেশি সে আমার এখন প্রিয়জন। চারদিকে অন্ধকার, এ সময় আমার ঘরটাকে আলোকিত করার জন্য এই প্রয়োজনটাকেই আমার এখন প্রিয়জন বানিয়ে নিতে হচ্ছে। প্রিয়জন ও প্রয়োজনের মধ্যকার যে পার্থক্য তা আমরা বেশ ভালোভাবেই বুঝি, যা আমরা নিজেদের প্রয়োজনেই ব্যবহার করি। আজ সকালবেলা ভাবছি একটু চা খেয়ে দিনটা শুরু করি। একটা জিনিস খেয়াল করেছেন কি না আমি জানি না, আমরা প্রয়োজনকে সবসময় নাম দিই প্রিয়জন, তাদেরকে যতদিন ইচ্ছে প্রিয়জন নামের সঙ্গে ব্যবহার করি। এরপর তাদেরকে যখন আমাদের আর ভালো লাগে না তখন আমরা তাদেরকে ছুঁড়ে ফেলে দেই। ছুঁড়ে ফেলে দেওয়ার আগে তার পুরো নামটাই বদনাম করে রেখে দেই, যেন সে সমাজে নিঃশ্বাস নিয়ে বেঁচেই থাকতে না পারে। আমার কথারই তাৎপর্যটা বহন করছে এই মোমবাতি দুটো। আমার এখন প্রয়োজন দেখেই তাদেরকে আমার পাশে রেখেছি। যখন আমার ঘরে কারেন্ট চলে আসবে তাকে আমি আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখবো। এই বিপদের সময় সে যে আমার ঘরটাকে আলোকিত করে রেখেছে সেটা আমি কিছুক্ষণ পরেই হয়তো ভুলে যাব। এক কাপ চা খেতে খেতে বারান্দায় আমি উপভোগ করছিলাম প্রকৃতির সেই ভয়ালো প্রাকৃতিক দুর্যোগ। সেটা দেখতে দেখতে আমার এত ভয় লাগছিল, আর মনে মনে আল্লাহ তাআলাকে স্মরণ করছি, যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। আমরা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে যে সকল পাপ করেছি আল্লাহ তাআলা যেন আমাদের সকল পাপকে ক্ষমা করে দেন। অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোমবাতি জ্বালিয়ে আমি সকালবেলার ব্রেকফাস্টটা তো বানিয়ে ফেলেছি। এতই অন্ধকার ছিল, না জানালা খুলতে পেরেছি না আলো জ্বালাতে পেরেছিলাম। তো ব্রেকফাস্ট করার জন্য ডাইনিং টেবিলে যখন খাবারগুলো সার্ভ করেছি, হঠাৎ করে আইপিএস চালু করার পরে দেখছি একটু করে জ্বলে উঠলো। তো যতক্ষণ আলো ছিল আমার ঘরে ঠিক ততক্ষণের মধ্যে আমরা সকালবেলা ব্রেকফাস্টটা করে ফেলেছি পরিবারের সবাই মিলে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, যতক্ষণ নাস্তা খেয়েছি আলহামদুলিল্লাহ ততক্ষণ আইপিএস ব্যাকআপ দিয়েছিল। নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরে আবার আইপিএস চলে গিয়েছিল, তো যার কারণে আবার সবাই মিলে অন্ধকারে বসেছিলাম। তো তাড়াতাড়ি করে নাস্তা খেয়ে আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করে ফেলেছি, আর সেই সাথে ঠিক 5 সেকেন্ডের জন্য আমি ফ্যানটাও চালিয়ে নিয়েছিলাম যাতে আমার টেবিলটা একটু শুকিয়ে যায়। আপনারা হয়তো অনেকেই জানেন চট্টগ্রামে ভারী বর্ষণের কারণে প্রচুর পানি উঠেছে, তো এদিক দিয়ে কারেন্টও ছিল না। আর আল্লাহ তাআলার রহমত বলেন কি বলবো, গতকাল রাতে কি মনে করে আমি রান্না করে ফেলেছিলাম একটু বেশি করে, তো যার কারণে আমার দুপুরে আজ রান্না বান্না করতে হয়নি। তো প্রায় দুপুরের পরেই আমার ঘরে যখন কারেন্ট এসেছিল তখনই আমি ঘর সংসারের কাজ যেগুলো বাকি ছিল সেগুলো করে ফেলছি। এবার চলুন ভিডিও রিলেটেড কিছু কথা বলি। আমার প্রিভিয়াস ব্লগগুলোতে কিছু কিছু আপুর এত সুন্দর সুন্দর কমেন্ট ছিল, সত্যি আমি অনেক অনুপ্রাণিত হয়েছি আপনাদের এই কমেন্ট পড়ে, আর বেশ খুশি হলাম। 100টা ভালো কমেন্টের মাঝে একটি কমেন্ট এমন ছিল যে কমেন্টটা পড়ে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। আর এই কমেন্টটা যে আইডি থেকে এসেছে সে আইডির নাম ছিল সাব্বির আহমেদ। তিনি লিখেছেন, প্রথমে অবাক হয়ে গিয়েছিলাম আপনার এই ব্লগ দেখে, পরে দেখলাম আসলে এটি আপনি। এতটুকু পর্যন্ত লেখাটা কিন্তু বেশ চমৎকার ছিল, কিন্তু পরিশেষে উনি কী লিখেছেন জানেন? কেন জানি মনে হয়েছে আপনার এই ব্লগ দেখে আপনি কাউকে কপি করেছেন। এই কমেন্টটা পড়ে আমি সাথে সাথে বুঝে গিয়েছি এই কমেন্টটা কে করেছিল। তিনি আমার প্রিয়জন এবং প্রয়োজন দুটোই ছিলেন।
ওই যে শুরুতে বলেছি প্রিয়জন ও প্রয়োজনের মধ্যে তফাৎটা কি। প্রিয়জন হলো উনি আমাকে তো প্রিয়জন বানিয়েছেন প্রয়োজনে, কিন্তু যখন আমার প্রয়োজন শেষ হয়ে গিয়েছিল উনি আমাকে আর প্রিয়জনের তালিকায় রাখেননি। আমার কিচেন অর্গানাইজার নিয়ে কিছু কিছু আপুর অনেকগুলো প্রশ্ন ছিল, যেগুলো আমি বলেছি এই ব্লগে বলবো। তো আমার এই গ্লাস জার নিয়ে বেশ কিছু আপুর প্রশ্ন ছিল এমন, এটি প্রাইস কত ছিল। এর প্রাইস নিয়েছে 1100 টাকা। আর এর ভেতরে 3টি স্পুন আছে যেগুলো অ্যাডজাস্টেবল। এই রেনবো প্লেটটারও অনেকে জিজ্ঞেস করেছিল আমি কোথা থেকে কিনেছি। এটি একটি অনলাইন পেজ থেকে কিনেছিলাম, যেটা প্রাইস নিয়েছিল তখন 190 টাকা। আর আমার এই অয়েল জারের প্রাইস জানতে চেয়েছিল অনেকে। এই অয়েল জারের প্রাইস নিয়েছিল 300 টাকা। আর 300 টাকা কেন নিয়েছে পরের ব্লগে আমি আপনাদেরকে এর কাহিনীটা তুলে ধরবো। আর কতটুকু অয়েল হয় সেটাও আপনাদেরকে একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে 700 ml লেখা আছে, তো বুঝতে পারছেন আধা কেজির বেশি এখানে অয়েল রাখা যায়। তো নিশ্চিন্তে আপনারা এটি কালেক্ট করতে পারেন। আমার ভাইরাল ব্লগটাতে এই এগ বক্সের দাম জানতে চেয়েছিল অনেকে। তো এই এগ বক্সের দাম নিয়েছিল 200 টাকা। আমি কিন্তু গত দুটো ব্লগে সব কিছুরই প্রাইস বলে দিয়েছিলাম, হয়তো আপুরে স্কিপ করেছেন দেখে এগুলো প্রাইসগুলো শুনতে পারেননি। তো ব্লগের তো একেবারে আমি মাঝামাঝি পর্যায়ে, তো এতটুকু দেখে যদি আপনারা স্কিপ করে না থাকেন আর আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় আর আপনারা যদি এই কাজটি করতে ভুলে যান, তাহলে এখনই করে ফেলুন। প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে যাবেন। হয়তো আমার প্রত্যেকটা ব্লগে ভিউয়ার্স বেড়েছে, কিন্তু লাইকের পরিমাণটা খুব একটা বাড়েনি, সেজন্যই আপনাদের একটু স্মরণ করিয়ে দিলাম। আর আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কিচেনের কাজগুলো সেরে নিয়ে আমি আমার যে ডাইনিং রুমটা আছে সেই ডাইনিং রুমের ডাইনিং টেবিলটা তো ঈদের কিছুদিন আগেই আমি এই ক্লথটা বিছিয়েছিলাম। তো আজ ভাবছি একটু পুরো ডাইনিং টেবিলটাকে নিয়েও একটি লুক দেই। সেজন্য যে টেবিল ক্লথ আছে এবং চেয়ারের কভারগুলো আছে সেগুলো সরিয়ে আমি এখানে নতুন করে আবার টেবিল ক্লথ দিয়ে অর্গানাইজ করে নেব। আমার মধ্যে এই জিনিসটা বেশ কাজ করে। কিছুদিন পর পর আমি যে কোনো জিনিস বা যে কোনো জায়গাকে একটু চেঞ্জ করার চেষ্টা করি। আর এটা আমার থেকে এক ধরনের শখ যেমন তেমনই একটি অভ্যাসে পরিণত হয়েছে। তাহলে দেখুন আমার এই ডাইনিং টেবিলটাকে আমি কিভাবে নিউ লুকে অর্গানাইজ করছি। যে দরকারি কথার মাঝে আমি ব্লগের সম্পূর্ণ ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, সে দরকারি কথার কিছু কথা আমার বাকি আছে। আমি জানি তিনি আমার ব্লগ দেখবেন। তাকে শুধু এটুকু বলবো, যদি সৎ কথা লেখার সাহস না থাকে তাহলে অসৎ কথা লিখে নিজের যে সম্মান, নিজের যে ভালোবাসা আপনার প্রতি ক্রিয়েট হয়েছে সকলের, সেটা কেন আপনি নিজ হাতে নষ্ট করছেন। পার্সোনালি আমি আপনাকে অনেক ভালোবাসি এবং অনেক ভালোবাসবো আজীবন। নিজ যোগ্যতায় যেমন আপনিও কাজ করছেন, নিজ যোগ্যতায় আমিও কাজ করছি। আমার ব্লগ বা ভিডিও কেউ যেমন এডিটিং করে দেয়নি, তেমনি আমার ব্লগ যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি সেগুলোও কেউ করে দেয় না। সব কিছুই আমি নিজ যোগ্যতায় করেছি। আমার এই সিরামিক গ্লাস জগটার প্রাইস নিয়েছে 600 টাকা। যে সকল আপুরা আমাকে প্রশ্ন করেছিল আমার এই ভিডিও নিয়ে, তাদের সকলকেই আমি পরবর্তীতে কোনো একটি ব্লগে জানিয়ে দিব আমি কিভাবে আমার ভিডিও কোয়ালিটি চেঞ্জ করেছি। আমি চাই আমার থেকে আরও কেউ কিছু শিখে তাদের ব্লগটাকেও তারা যেন সুন্দরভাবে মানুষের কাছে রিপ্রেজেন্ট করতে পারে। সত্যি বলতে কি আমার থেকে এটা এক ধরনের খুশি কাজ করে যে আমি কাউকে না কাউকে কিছু তো শেখাতে পেরেছি। আমাদের এই সকল ব্লগ দেখে অনেক আপুরা অনেক কিছু জানতে পারে, বিশেষ করে নতুন গৃহিণী আপুরা তো অনেক উপকৃত হয়। এদিক দিয়ে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিল ক্লথ এবং ডাইনিংয়ের যে চেয়ারটা আছে সেটাও চেঞ্জ করে নতুন করে অর্গানাইজ করে নিয়েছি। আর যে সকল আপুদের আমার এই কিচেন অর্গানাইজার নিয়ে বেশ কিছু প্রশ্ন ছিল, আশা করি সকলেই তাদের উত্তর পেয়েছেন। এদিক দিয়ে এই দুর্যোগের মাঝে আমার ছোট ছেলের থেকে ইচ্ছে করছে মিষ্টি খেতে, তো সেজন্য ভাবছি দোকানপাট তো সব বন্ধ, কিভাবে আনাবো, আর পানিও উঠে গিয়েছে রাস্তায়। তো সেজন্য আমি নিজ হাতে আজ এই গোলাপ জামুন মিষ্টিটা বানিয়ে ফেলি। আর বানাতে বানাতে আপনাদের সাথেও একটু শেয়ার করে আমি এই গোলাপ জামুন মিষ্টিটা কিভাবে বানিয়েছি।
এই প্ল্যাটফর্মে এসে আমি আপনাদেরকে কোনো কিছুই শেখাতে আসিনি। আমি জানি আমার আপুরা এবং আন্টিরা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমার কথা শুরুতে সূচনা ছিল, বর্ণনা ছিল, কিন্তু উপসংহারটা এখনও টানা হয়নি। পরিশেষে শুধু এটুকু বলবো, আপনিও কাউকে কপি করে কিন্তু এত দূর এসেছেন। শুধু এটুকু বলবো, আপনার নিজ যোগ্যতায় যেমন আজ আপনি সবার কাছে ভালোবাসার পাত্র হয়েছেন, ঠিক তেমনি আমি আমার নিজ যোগ্যতায় সকলের ভালোবাসা পেয়ে অনেক দূর পর্যন্ত নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেজন্য অনেক পরিশ্রম করছি। ব্লগের পরিশেষে শুধু এটুকুই বলবো, ব্যর্থতা আমাদের জীবনে অনেক সুন্দর একটি অধ্যায়। কেন সুন্দর বললাম জানেন? কারণ এই ব্যর্থতা আপনাকে কিছু পরিবর্তন শেখায়। না পাওয়াকে যদি জীবনের শেষ ভাবতে শুরু করেন, তবে মনে রাখবেন কিছু না পাওয়া দিয়ে আল্লাহ আপনাকে প্রস্তুত করেছেন অনেক বড় কিছু পাওয়ার যোগ্যতা অর্জন করার জন্য। সব হারানোর দুয়ারে দাঁড়িয়ে যদি আপনি ভাবতে পারেন আমার এখনও আল্লাহ তাআলা আছেন, তার অর্থ আপনি আসলে কিছুই হারিয়ে ফেলেন নাই। নিজের মনোবলকে কখনো ঠুনকো করে ফেলবেন না। জীবনের প্রতিটি অধ্যায় থেকে কিছু শিখুন আর সামনে এগিয়ে যান, তাহলেই আপনি সফল হবেন। আলহামদুলিল্লাহ, গোলাপ জামুন মিষ্টিটা বানানোর জন্য যে ডোটা রেডি করেছি সেটা পুরোপুরি হয়ে গিয়েছে। আর এখন গোলাপ জামুনের শেপ দিয়ে আমি মিষ্টিটা একে একে বানিয়ে ফেলছি। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এই মিষ্টিগুলোই হয়েছে, যেগুলো আমি মৃদু অল্প আঁচে ভেজে নিব। একে একে আমি এই মিষ্টিগুলো ভেজে নিচ্ছি। এই মিষ্টিগুলো ভাজার সময় চুলার আঁচ একেবারেই অল্প আঁচেই ভেজে নিতে হবে। অতিরিক্ত আঁচ বাড়িয়ে দিলে তখন এই মিষ্টিগুলোর উপরে লাল তো হয়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। বাইরে তো দেখছেন প্রচুর পরিমাণে ঝোড়ো হাওয়া সহ বাতাস হচ্ছিল। তো এই সময় আমি এই মিষ্টিগুলো বানিয়ে ফেলছি। আর মিষ্টি সবসময় আমি দেখেছি গরম গরম খেতেও কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু গোলাপ জামুন মিষ্টি বানিয়েছি সেজন্য কালারটা একটু ডিপ করব। আর এটি যখন আমি শিরার মাঝে দিব তখন একটি পারফেক্ট কালার চলে আসবে। তো আমার মিষ্টিগুলো প্রায় রেডি হয়ে গিয়েছিল আর কালারটাও কিন্তু বেশ ভালো লেগেছে। এর চেয়ে বেশি কালো আমি করব না, কারণ আমার একটু লালচে হলে দেখতে বেশ ভালো লাগে। তো এদিক দিয়ে 1 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়ে আমি চিনি শিরাটা রেডি করে ফেলছি। আর যে মিষ্টিগুলো একটু ভেজে নিয়েছি সেই মিষ্টিগুলো এই চিনির শিরার মাঝে দিয়ে দেব। মিষ্টিগুলো যখন শিরার মাঝে দেবেন তখন একটা জিনিস খেয়াল করবেন, আর সেই জিনিসটি হলো যে শিরাটা আপনি চুলার মাঝে রেডি করবেন সেটা যখন এক বলক হয়ে উঠবে তখনই সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দেবেন। যদি শিরাটা ঘন করতে চান তাহলে এই মিষ্টিটা কিন্তু শিরাটাকে টেনে নিতে পারবে না। তো দেখতে তো পেয়েছেন আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, আর কালারটাও আলহামদুলিল্লাহ কতটা সুন্দর এসেছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ব্লগের একেবারে শেষ পর্যায়ে। আর এই যে দেখুন প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার মিষ্টিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতেও কতটা ইয়াম্মি লাগছে, তাই না? তো ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। পরবর্তীতে আমি টেবিলে সার্ভ করেছি আর সবার আগে আমি নিজেই খেয়েছি। যেহেতু আমি গোলাপ জামুন মিষ্টিটা আপনাদের শেয়ার করছি সেজন্য দোকানে যেভাবে এই মিষ্টির গায়ে একটু দুধ লাগিয়ে দেয় সেজন্য একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ, যেভাবে চেয়েছি ঠিক সেভাবেই বানিয়ে ফেলেছি হোমমেড এই গোলাপ জামুন মিষ্টিটি। আর সবার আগে আমি নিজেই খেয়েছি। আমার এই ব্লগের মাঝে কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনি তো বলেছেন আমি আপনার বোনের মতো, তো বোনের মতোই মাফ করে দিবেন। তো এই মজাদার মিষ্টিটা খেতে খেতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন আরেকটি কন্টেন্টে, নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।